নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। সেবার অতিরিক্ত বর্ষার কারণে আমার কোম্পানির নতুন স্থান পরিদর্শনের কাজটায় অনির্দিষ্টকালের জন্য বিরতি ঘোষণা করা হয়েছিল। এদিকে উড়িষ্যার কাজের প্ল্যান্ট সংলগ্ন সমস্ত সংযোগমূলক রাস্তাগুলি জলের তলায় ডুবে থাকার কারণে সেখানেও বেশ কয়েকদিনের জন্য ঢিলেমি পড়ে গেল চলমান কাজেই ম্যানেজার সাহেবকে একটা চিঠি দিয়ে কলকাতায় চলে এলাম একটি অতিরিক্ত ছুটি কাটাতে। যন্ত্রের মতো জীবনের থেকে মুক্তি পেয়ে হাত পা ছড়িয়ে দুদিন কাটানোর পর এক শনিবারের সকালে খেয়াল হলো শেষ প্রায় 2 মাস হতে গেল তারানাথের বাড়িতে যাইনি। বাজারের থলেটা নিয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে ভাবলাম আজ দুপুরে খাওয়া দাওয়া সেরে একবার ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করে আসবোক্ষণ। বাড়ির পাশের মুদির দোকান থেকে গোটা জিরে আর শুকনো লঙ্কা নিচ্ছি, এমন সময় আমার ঠিক পেছন থেকে শুনতে পেলাম, কি হে, কত করে পড়লো পাকা রুই মাছের শের? চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি তারানাথ এক হাতে বাজারের থলে আর অন্য হাতে একটি অমৃত বাজার পত্রিকা নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে রয়েছেন। ডান হাতে ঝুলে থাকা থলের ভেতর থেকে উঁকি মারছে কচি পালন শাকের শীষ। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আরে ঠাকুরমশাই, আপনি? আরে আমি আজই তো একবার আপনার বাড়িতে ঢু মারবো ভেবেছিলাম, উল্টে আপনি আমাকে একেবারে অবাক করে দিলেন। হ্যাঁ, দেখো, মানুষকে চমকে দেওয়া আমার কাজ নয়, তবে যে সকল ব্যক্তি আশ্চর্যজনকভাবে মানুষকে চমকে দিচ্ছে তাদেরকে দেখার ইচ্ছে আমার প্রবল। এই কারণেই তো মাছ কিনে তোমায় বেরোতে দেখে বাজার থেকেই তোমার পিছু করছি। তার মানে আপনি বলতে চাইছেন আমি মানুষকে চমকে দিচ্ছি কোনো রকম ভাবে? আরে আরে, তুমি নও, এর পেছনে অন্য একটা কাহিনী আছে। এক কাজ করো, তুমি মুদিমাল নিয়ে নাও, তারপর তোমার বাড়িতে গিয়ে চা সহযোগে ব্যাপারটা তোমায় দেখাই। কি সৌভাগ্য আমার, বহুদিন পরে আজ মুখ ফুটে বলছেন আমার বাড়ি যাওয়ার কথা। শেষ গিয়েছিলেন আমার ছেলে নক্ষত্রের জন্মদিনে ঠাকুরমশাই, মনে আছে? আছে আছে, এটা কি ভুলে যাওয়ার কোনো কথা নাকি? নাও দেখি, আগে কাজগুলো মিটিয়ে নাও। বুঝলাম বিষয়টা বেশ রহস্যজনক, নইলে তারানাথ দুম করে আমার সঙ্গে আমার বাড়িতে যাওয়ার মানুষ নয়। ঘর থেকেই যাকে বের করা যায় না, বিশেষ করে কিছু কিছু কাজ ছাড়া, সে কিনা নিজের থেকেই চায়ের আমন্ত্রণ নিচ্ছে, এটা আশা করা যায় নাকি? আমি দ্রুত উক্ত সদয়গুলি বুঝে নিয়ে ঠাকুরমশাইকে সঙ্গে করে বাড়িতে এলাম। স্ত্রী পুত্র কন্যারা ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পালা শেষ করবার পর আমরা দুজন বসলাম আমার ছোট্ট লেখালেখি করবার ঘরটায়। তারানাথ তার হাতের পত্রিকাটি মেলে ধরে একটি বিশেষ জায়গায় অঙ্গুলি নির্দেশ করে আমায় পড়তে বলল। সেখানে যা লেখা আছে তা পুরোটাই তুলে ধরছি। সম্প্রতি কলকাতার এক বিত্তশালী ব্যবসায়ী নাম হীরালাল রায়চৌধুরী বৃন্দাবন ভ্রমণে গিয়ে সেখানকার নিধিবন সংলগ্ন একটি বৃদ্ধাশ্রমে অন্ন ও বস্ত্র বিতরণ করবার জন্য আগ্রহী হন। সে কারণপূর্বক উনি তার সেক্রেটারিকে নিয়ে ওই গ্রাম সংলগ্ন একটি পুরনো অব্যবহৃত রাজবাড়িতে এক রাতের জন্য আশ্রয় নেন। সেক্রেটারির দাবি এই যে ওই রাতে তারা দুজনেই এক আশ্চর্য বাঁশির শব্দ শুনতে পান নিধিবনের জঙ্গলের কোনো এক অঞ্চল থেকে। তাদের কাছে যেহেতু প্রচুর অর্থ ও অন্যান্য সামগ্রী ছিল, তাই সেগুলিকে হীরালাল রায়চৌধুরী সেক্রেটারি রতন সরকারের জিম্মায় রেখে বাঁশির শব্দের উৎস অনুসন্ধান করবার জন্য ও বাড়ির থেকে বাইরে যান। তারপর আর হীরালাল রায়চৌধুরী ফেরেননি সে বাড়িতে। সেক্রেটারি সহ গ্রামের অনেকেই ওনাকে খুঁজে বের করবার চেষ্টাও করেছে, তবে 2 দিন টানা খোঁজাখুঁজি করবার পরেও ওনার কোনো হদিশ পাওয়া যায়নি। ওখানকার পুলিশ কর্মকর্তারা ব্যাপারটিকে খতিয়ে দেখছেন, যদি কোনো স্থানীয় বা অস্থানীয় বাসিন্দা বৃন্দাবনের নিধিবনে গিয়ে হীরালাল রায়চৌধুরীর কোনো হদিশ দিতে পারেন, তবে তার প্রতি আমরা যথাসাধ্য কৃতজ্ঞতা অর্পণ করব। আমাদের ডাকযোগের ঠিকানা রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট, সবুজনগর, 13 নম্বর রায়চৌধুরী প্যালেস, কলকাতা 71।
খবরের কাগজটা চোখের সামনে দিয়ে নামিয়ে তারানাথের দিকে তাকাতেই দেখি সে রহস্যজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমায় চুপ করে থাকতে দেখে সে বলল, অবাক যে হয়েছ তা বুঝতে পারছি। খবরটি আমাকেও যথেষ্ট অবাক করেছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণেই তোমার সাথে উত্তেজনাটি ভাগ করে নেওয়ার লোভটা সামলাতে পারলুম না হে। এবার বলো, খবরটি পড়ে তোমার প্রাথমিক বহিঃপ্রকাশটা কি? এমন সময় আমার স্ত্রী চা নিয়ে এসে রাখলো সম্মুখের টেবিলের ওপরে। স্বাভাবিকভাবেই সে এই খবরটির ব্যাপারে অজ্ঞাত, তাই তারানাথকে বিনয়ের স্বরে বললে, আজ কিন্তু দুপুরের খাবার খেয়ে তবেই যেতে দেব, তার আগে কিন্তু একদম নয়। না না বৌমা, তা বললে হয় নাকি? ওদিকে রান্না করবার অপেক্ষায় একজন আমার পথ চেয়ে বসে আছে। দেখতেই তো পারছো, বাজার করে একেবারে সরাসরি চলে এসেছি এখানে। এই অন্য একদিন সময় করে আসবোক্ষণ। বেশ, আজ তবে আপনার কথা শুনছি, তবে পরের দিন কিন্তু আর কোনো কথা শুনবো না। ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি যাই ওদিকে খোকাকে একটু খাইয়ে নি। বলে আমার স্ত্রী চলে যাবার পরে তারানাথ হাতে চায়ের কাপ তুলে নিল। আমি বললাম, ব্যাপারটা আশ্চর্যজনক নয় কি ঠাকুরমশাই? বৃন্দাবনের কোনো এক গ্রামে রাতের বেলায় বাঁশির শব্দ শুনতে পাওয়া এবং সেই শব্দকে অনুসরণ করতে গিয়ে একজনের নিখোঁজ হয়ে যাওয়া, এটা কি কোনো দৈবিক ব্যাপার নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন এই হীরালাল রায়চৌধুরী? দুর্ঘটনার শিকার হলে অথবা তিনি যদি প্রাণও হারান, তবে তো অন্তত তার দেহটা মিলবে। সেটারও তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শ্রীকৃষ্ণের এ কোন করুণ নিয়তি ধরতে পারছি না। ভাবছি একবার হীরালাল রায়চৌধুরীর সেক্রেটারি রতন সরকারের কাছে যাব। যাবে নাকি তোমরা? আমরা বলতে কিশোরীকে ডেকে নিতে বলছেন কি? হ্যাঁ, ওর কথাই বলছি। প্রতিবার তাকে বাদ দিয়ে দিলে সে মানবে কেন? বৃন্দাবনে তার চেনা পরিচিত এক মামা আছে, সে বলেছিল এক সময়, মনে নেই? হ্যাঁ বলেছিল বটে, তবে আপনি কি বৃন্দাবনে যাওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি? তারানাথের দুই চোখ চ্যাপ্টা হয়ে এলো। অপরিসীম রহস্যের অভিব্যক্তিগুলিকে একত্রিত করে সে জবাব দিল, যদি প্রয়োজন পড়ে তবে তো যেতেই হবে বই কি। রহস্যের প্রতি আকর্ষণটা তোমরাই তৈরি করেছ, আর হীরালাল রায়চৌধুরী যে রহস্যের সৃষ্টি করেছেন তা যে আমায় আর শান্ত থাকতে দেবে না তা বেশ বুঝতে পারছি। তারানাথ হাতে বাজারের থলেটা নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আচ্ছা, বিকেলে দুটিতে মিলে এসো। আর হ্যাঁ, একটা বাহনের ব্যবস্থা করে নিয়ে এসো। রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট, সবুজ গর্ত আর একেবারে কাছাকাছি নয়। এখন আমি আসি। আমি তারানাথকে এগিয়ে দিয়ে এলাম দরজা পর্যন্ত। কাগজটা পড়ে রইল আমার বসবার ঘরের টেবিলের ওপরেই। চা শেষ করে আমার স্ত্রীকে একবার খবরটা পড়ে শোনালাম। সে বলল, মা ঠাম্মার মুখে শুনেছি ওই নিধি বনে নাকি সত্যি রাতের বেলায় স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তিনি নাকি সশরীরে গোটা নিধি বনে বিচরণ করে বেড়ান রাতের বেলায়। এই হীরালাল রায়চৌধুরী কি জানতেন না এই ব্যাপারটা? এই ব্যাপারটা যে আমি শুনিনি লোক মুখে তা কিন্তু নয়, কিন্তু সত্যি বলতে যুক্তি ও বিশ্বাসের কাঠগড়ায় যখন দাঁড় করিয়েছি এই কথিত প্রবাদটিকে, তখন কোনো না কোনোভাবে শ্রীকৃষ্ণই যেন হেরে গেছেন আমার মৌন বিচার সভায়। আমার খোকা খেতে খেতে ঘুমের ঢুল নিচ্ছে দেখে আমি পুনরায় এসে বসলাম উক্ত বৈঠক ঘরে। চশমাটা কপালের ওপরে নিয়ে চোখ বুঝলাম এসব চিন্তা করতে করতে। চেতনা যখন ফিরল তখন বেলা গড়িয়েছে দুপুরের পথে। বাজার থেকে নিয়ে আসা রুই মাছের ঝোলের ঘ্রাণ তখন সারা বাড়িময় ভুরভুর করছে। আমি স্নান করে দ্রুত খাওয়া দাওয়া সেরে ছাতা ও কাগজটি বগল দাবায় নিয়ে বেরিয়ে পড়লাম কিশোরীর মেসের উদ্দেশ্যে। বৃষ্টি সকাল থেকে হয়নি ঠিকই, তবে সূর্যের প্রখরতাকেও প্রকট হতে দেয়নি
থমথমে গম্ভীর হয়ে থাকা মেঘপুঞ্জ। কাদামাখা স্যাঁতস্যাঁতে ট্রাম লাইনের ওপর থেকে পার হচ্ছি, এমন সময় ঝম করে ডান পাটা একটু স্লিপ খেতেই আচমকা কেউ আমার আলুথালু অবস্থাটাকে সামলে নিল পেছন থেকে ধরে। অর্থাৎ খুব বাজেভাবে হুমড়ি খেয়ে পড়বার থেকে রক্ষা পেলাম। সঙ্গে সঙ্গে একটা ব্যঙ্গ মিশ্রিত হাসির শব্দে চিনতে পেলাম মানুষটাকে। আরে কি হে, কি এমন আকাশ কুসুম ভাবতে ভাবতে হাঁটছো বলো তো? এখনই তো একেবারে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর হয়ে যেত। নাক না হয় দাঁত, যে কোনো একটা তো যেতই। উফ, দেখেছো কি অবস্থা? তোমাকে খুঁজতে যাচ্ছিলাম, এদিকে তুমি এসে আমায় এই আপৎকালীন অবস্থায় রক্ষা করলে। ধন্যবাদ বন্ধু। তুমি বাড়িতে এলে কবে? আর এই সময় খবরের কাগজ নিয়ে কি করছো? ভায়া, খবরেই আছে মূল রহস্য। আগে চলো, তারানাথের বাড়িতে এখনই যেতে হবে একবার। খবরটা যেতে যেতে বলছি তোমায়। আর হ্যাঁ, একটা এক্কা গাড়ি ডেকে নাও তো। ঠাকুরমশাই একটা গাড়ির ব্যবস্থা করে নিয়ে যেতে বলেছে। কিশোরী কৌতূহল চাপা দিয়ে অনেকটা দূরের থেকে একটা এক্কা গাড়ি ডেকে আনলো এবং আমরা দুজনেই তাতে চেপে বসলাম। যাওয়ার পথে আমি তাকে সবটা বললাম আমাদের গন্তব্যের ব্যাপারে। কিশোরী উত্তেজিত হয়ে বলল, তাহলে চম্বল এক্সপ্রেস ধরলেই একেবারে মথুরা। সেখানে আমার সমরেশ মামার একটা খাবারের দোকানও আছে। আর মথুরার থেকে গরুর গাড়ি অথবা ওই অ্যাম্বাসেডার নিয়ে বৃন্দাবন। এর আগেও আমি গেছি তো সেখানে। ওই মোটামুটি ধরো মথুরা থেকে সময় লাগবে ওই ঘন্টা চারেক। কিন্তু এই নিধিবন জায়গাটা যে ঘোর রহস্যময় সেটা কিন্তু আমি আগেও শুনেছি। এক কথায় এই গবেষণাটি করতে খুব একটা মন সায় দিচ্ছে না আমার। তবে যেহেতু ঠাকুর মশাই বিষয়টাতে... আরে দাঁড়াও দাঁড়াও, এতটা উতলা হয়েও না এখনই। আগে দেখি হীরালাল রায়চৌধুরীর সেক্রেটারির কি মতামত আছে এতে। তাছাড়া আমাদের সিদ্ধান্তই তো আর শেষ সিদ্ধান্ত নয়। কতগুলো টাকারও তো ব্যাপার আছে এখানে, নাকি? আর ওসব নিয়ে চিন্তা করো না। শেষ দুটি অভিযানে ঠাকুর মশায় যে পরিমাণে অর্থপ্রাপ্তি হয়েছে, সেখানেই বৃন্দাবন ভ্রমণ এক সমুদ্র জল থেকে এক বালতি জল তুলে নেওয়া সমসাময়িক। তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি সামলে নেব। অগত্যা। তবে তারানাথের সামনে একটু রয়ে সয়ে কথা বলো দয়া করে। সে কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত। তোমার আমার মতন ভ্রমণ রসিক মানুষ কিন্তু তিনি নন, এটা নিশ্চয়ই জানো। কিশোরী থামলো, কিন্তু তার চোখের চঞ্চলতা দেখে বুঝলাম তার এই হঠাৎ থেমে যাওয়াটা নিতান্তই ভাটার জল নেমে যাওয়ার মতন। যথা সময়ে আবার জোয়ার আসবেই। তারানাথের বাড়ির সামনে পৌঁছানোর পর গাড়ির থেকে নামতে হলো না আমাদের। ঠাকুরমশাই এই বিষয়টায় কতটা রোমাঞ্চিত সেটা বোঝা গেল যখন দেখলাম উনি তৈরি হয়ে বাড়ির পাঁচিলের বাইরেই রাস্তাটায় হাঁটাহাঁটি করছেন। সেখানের থেকেই ওনাকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছালাম উল্লেখিত ঠিকানা রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট, সবুজনগর, 13 নম্বর রায়চৌধুরী প্যালেসের সামনে। বিরাট অট্টালিকা সম বাড়ি। বাড়ির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড লাল রঙের শৌখিন ফোর্ড গাড়ি। শুধু সদর দরজাই খোলা, তাছাড়া দোমহলা বাড়ির সবকটি জানলাই বন্ধ। আমরা খান দশেক মোজায়েক করা সিঁড়ির চড়াই পেরিয়ে সদর দরজাতে পৌঁছতেই দেখতে পেলাম ভেতর বাড়িতে একজন ফিরিঙ্গির সঙ্গে একজন বছর 30-এর যুবক আবেদনের স্বরে ইংরেজিতে কিছু কথোপকথন করছেন। ফুট সাতেক লম্বা সাদা চামড়ার মানুষটি আঙুল নেড়ে নেড়ে যুবকটিকে নিচু গলায় কিছু একটা নির্দেশ দিয়ে আমাদের পাশের থেকে বেরিয়ে গেল হনহনিয়ে। পরক্ষণে যুবকটি ভেতরের দিক থেকে এগিয়ে এলো আমাদের লক্ষ্য করে। তারানাথ বলল, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। আর এরা দুজন আমার বন্ধু বিভূতি বানুজ্জে আর কিশোরী সেন। এখানে এসেছি অমৃতবাজারে হীরালাল রায়চৌধুরীর নিরুদ্দেশের খবরটা জানতে পেরে। তারানাথের কথা শুনে ছেলেটি উত্তেজিত হয়ে বলল, আপনারা কি বাবু মশাইয়ের খোঁজ পেয়েছেন? না, পাইনি, তবে আমরা খুঁজতে যেতে চাই। জানতাম কিশোরী এমন কিছু একটা করবেই। আপনারা তো তাকে খুব ভালো করেই চেনেন। তারানাথ ধীরে ধীরে গভীর রুষ্ঠ দৃষ্টিতে তার দিকে তাকালো। এমন সময় সম্মুখে ছেলেটি হাত জোড় করে বললে, আপনাদের কি করে যে সৌজন্যতা দেখাবো ভেবে উঠতে পারছি না। ওখানকার পুলিশ বিষয়টাকে এতটা গুরুত্ব দিচ্ছে না। আমি যতবার আবেদন করেছি ব্যাপারটা নিয়ে, ততবারই সকলে বলেছে নিধি বনে রাত্রিবেলায় নাকি কোনো মানুষের যাওয়ার অধিকার নেই। সে সময় নাকি ওই জায়গাটি স্বর্গীয় হয়ে ওঠে। আপনারাই বলুন, এসব কথার সঙ্গে কি বাবু মশাইয়ের উধাও হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে?
রাতে না হয় তাকে পাওয়া গেল না, তারপর টানা 1 সপ্তাহ তাকে খুঁজলাম, ওনার কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। এইদিকে গিন্নিমা বিছানায় পড়েছেন, তাকে দেখাশোনাই বা করবে কে? ওনাদের সন্তানাদি নেই, যা দেখার আমাকেই দেখতে হয়। এদিকে ব্রিটিশরা বাড়ি সহ এই জায়গাটা আত্মসাৎ করবে বলে ঘন ঘন হুমকি দিতে আসছে। দেখলেন তো আপনারা যখন এলেন, একজন বেরিয়ে গেল, উনি ফলমন সাহেব, একেবারে অতিষ্ঠ করে রেখেছে মাস 2 ধরে। এমন সময় বাবু মশাই হঠাৎ এভাবে, আপনারা দেখুন না একবার গিয়ে যদি কিছু করতে পারেন, যাবতীয় যা খরচাপাতি লাগে তা আমি বহন করব। দো ভাই, আপনারা যদি যেতে চান বৃন্দাবনে, তবে পারলে কালকেই বেরিয়ে পড়ুন। আমরা সকলেই তারানাথের দিকে তাকালাম। সে চিন্তিত মুখে চেয়ে রয়েছে দক্ষিণ দিকের দেওয়ালে ঝোলানো একটা মস্ত তৈলচিত্রের দিকে। সুরুচি সম্পন্ন পোশাক পরিচ্ছদ পরে সে ছবিতে হাতে তামাকের পাইপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন গৌরবর্ণ সুদর্শন ব্যক্তিত্ব। তারানাথ বললে, ইনি নিশ্চয়ই হীরালাল রায়চৌধুরী মহাশয়। আগে হ্যাঁ, তাছাড়া উনি যে রাত্রে থেকে নিরুদ্দেশ, তখন বাবু মশাইয়ের পরনে ছিল একটা কালো প্যান্ট এবং লাল হাফ হাতা জামা, আর জামায় ওনার নাম ও পদবীর প্রথম অক্ষর যেমন HR এবং C সেলাই করে লেখা আছে। ওনার স্ত্রী অর্থাৎ এই বাড়ির মালকিন বাবু মশাইয়ের সমস্ত পোশাকে শখের বশেই এই কাজটি করে আসছেন বহু বছর ধরে। আপাতত এর থেকে বেশি কোনো তথ্য আপনাদের কিভাবে দেব সেটা বুঝতে পারছি না। এর থেকে বেশি কিছু আর দরকার নেই, বরং যথেষ্ট তথ্য তুমি আমাদের মানে তুমি বললাম কিছু মনে করো না, কারণ তুমি আমার থেকে অনেকটাই ছোট। শুধু এটুকু বলো, খবরের কাগজে যে পরিত্যক্ত রাজবাড়ির উল্লেখ করা হয়েছে সেটা কোথায়, এবং সেখানে কেনই বা রাত কাটাতে গেলে তোমরা দুজন? রায়বাবুর সেক্রেটারি রতন 2 হাত নেড়ে বললে, না না, বাড়িটা পরিত্যক্ত ঠিকই, তবে তার নিচের তলার 2টি ঘর এখনো ব্যবহারযোগ্য এবং সংরক্ষিত। জায়গাটা নিধিবনের ঘন জঙ্গলের উত্তর দিকে। ওখানে একটা ছোট পাড়া আছে, যেটিকে বিধবা পল্লী বলে সকলে চেনে, যদিও বৃন্দাবনে এমন বিধবাদের আশ্রম রয়েছে একাধিক। আমরা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছই। প্রথম দিনই বাবুমশাই বেশ কিছু অর্থ দান করেন ওই পাড়ার প্রতিটি ঘরে ঘরে, তবে তাতেও তিনি যেন শান্তি পান না ভেতর থেকে। তিনি বলেন পরদিন আরও আনাজপাতি ও চাল ডাল কিনে গ্রামের ঘরে ঘরে বিতরণ করবেন, তাতে নাকি তার বৃন্দাবন যাত্রা সম্পন্ন হবে। সেখানে গিয়েই আমাদের চোখ পড়ে ওই ভাঙা রাজবাড়িতে। ও বাড়িতে একজন থাকে, নাম তার ঘনশ্যাম। ওই বিধবা পল্লীর সকল বৃদ্ধারা তাকে নিজেদের ছেলের মতন ভালোবাসে। যখন সকলে শুনলেন বাবুমশাই ওই বাড়িতে থাকতে চাইছেন, তখন ওরাই ঘনশ্যামকে বলে কয়ে সেই বাড়িতে আমাদের থাকবার ব্যবস্থা করে দেন। কে জানতো ওই বাড়ি আমার বাবুমশাইয়ের শেষ ঠিকানা হবে। তারানাথ আবার কোনো এক চিন্তায় পড়েছে। সেটা দেখে আমি বললাম, এই ঘনশ্যামের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবার কোনো উপায় আপনার কাছে আছে, অথবা ওখানের কেউ বা কারা তো আপনাদের যোগাযোগে আছেই। দয়া করে আমাদের 3 জনের নাম ও উদ্দেশ্য তাদের জানিয়ে দেবেন। যেহেতু এত দূর থেকে যাচ্ছি, তাই ওখানে গিয়ে যেন কোনো প্রতিবন্ধকতায় না পড়তে হয়। বুঝতে পারছেন আমি কি বললাম? আমার কথায় সমর্থন জানিয়ে তারানাথ বলল, এটা করাটা খুব জরুরি। কিশোরী, আমাদের 3 জনের নাম ও পদবি একটা কাগজে লিখে দাও তো। আর হ্যাঁ, আমরা তাহলে কালকেই বেরোচ্ছি। রতন, তুমি শুধু ব্যবস্থাটা করে দাও, টাকা পয়সা যা লাগবে এখন আমার দিক থেকেই যাক। যদি রায়মশাইকে ফিরিয়ে আনতে পারি, তবে পারিশ্রমিক বাবদ যা পারো তা দিও। একটা মানুষকে এভাবে উধাও করে দেওয়ার ক্ষমতা এই মহাশূন্যের কোনো দেবতারই নেই। কে এই বৃন্দাবনের রহস্যময় বংশীধারী, সেটা একবার আমারও দেখার ইচ্ছে রইল। পুনরায় শুরু হলো আমাদের এক রহস্যময় অভিযান, যে অভিযানের সূত্রপাতে আমরা ধারণাই করতে পারিনি যে এটার পরিণতি এমন ভয়ঙ্কর হবে। বৃন্দাবন সকলের কাছে এক অতি পবিত্র তীর্থস্থান হলেও আমাদের কাছে তা সারা জীবন
এক মর্মভেদী বিভীষিকার স্বরূপ হিসেবে মনের মণিকোঠায় রয়ে যাবে। পরদিন হাওড়া থেকে ট্রেন ধরে গোটা একটা দিন ও রাত সরীসৃপের ন্যায় আশ্চর্য বাহনটিতে পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছালাম শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা ধামে। স্টেশন থেকে নেমেই একটা জমজমাট বাজার পড়ে, আর সেই বাজারেই রয়েছে কিশোরীর দূর সম্পর্কের এক মামা সমরেশ দাসের কচুরির দোকান। আমরা বাজারের রাস্তা ধরে কিশোরীকে অনুসরণ করে সেদিকে যখন এগিয়ে যাচ্ছি, তখন তারানাথ বলল, শোনো কিশোরী, তোমার মামাকে আমাদের এখানে আসবার উদ্দেশ্যের ব্যাপারে কিছু বলবার প্রয়োজন নেই। বলা যায় না নিধিবনের কথা শুনে সে না আবার ঘাবড়ে যায়। কিশোরী তারানাথের কথায় সায় দিয়ে হাসি মুখে দ্রুত হেঁটে গিয়ে ঢুকে পড়ল একটা বিচুলির ছাউনি দেওয়া ছোট দোকানে। দেখলাম একজন বছর 60-এর ব্যক্তি উৎসাহিতভাবে তাকে বুকে জড়িয়ে ধরে পরবর্তীতে কিশোরীর মুখে আমাদের পরিচয় জেনে আমার ও তারানাথের দিকে তাকালেন। দোকানের সামনে গুলের উনুনের উপরে বসানো বড় একটা লুচি ভাজার কড়াই এবং কড়াইয়ের মধ্যে ধুমায়মান গরম ফুটন্ত তেলে ভেসে রয়েছে খানচারেক ফুলকো লুচি। সেগুলিকে ঝাঁঝরি দিয়ে তুলে পাশের একটি ঝুড়ির উপরে নামিয়ে রেখে ভদ্রলোক বললেন, আরে আরে আসুন ঠাকুর মশাই আসুন, এর আগেও আপনার কথা কিশোরীর মুখে অনেক শুনেছি। হ্যাঁ, আজ কিন্তু আপনাদের আমার বাড়িতে থাকতেই হবে। কাল সকাল সকাল গরুর গাড়ি নিয়ে বৃন্দাবন বেরিয়ে পড়বেন, আমি গরুর গাড়ি ঠিক করে দেবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তারানাথ অমত প্রকাশ করবার আগেই এই প্রথমবার কিশোরী নিজের থেকে কিছু সামলে নিল। সে বলল, আসলে মামা, ব্যাপারটা হলো ঠাকুর মশাইয়ের কাল সকালেই একটা বিশেষ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে মন্দিরে। এখন আজ যদি এখান থেকে যাই তাহলে কালকে আসল কাজটাই করা হবে না, বুঝতে পারলে? তোমায় কথা দিচ্ছি, চলে যাবার আগে একটা দিন তোমার বাড়িতে থেকেই যাব, কেমন? তুমি চিন্তা করো না। তারানাথ নিঃশব্দে ইতিবাচক মাথা নেড়ে সম্মতি দিল। কিশোরীর মামা বললে, বেশ বুঝলাম, তাহলে আর জোর কি করেই বা করব। তবে এখন তো একটু খাওয়া দাওয়া করে এখান থেকে যাবি নাকি? আমার দোকানে সম্পূর্ণ নিরামিষ তরকারি, আশা করি এতে কোনো আপত্তি তোদের কারোরই হবে না। ঠাকুর মশাই, আপনার কোনো আপত্তি নেই তো এতে? তারানাথ জবাব দিল, না না, তাতে আর আপত্তি কি, বরং ভালোই হলো। বহু দূরের যাত্রাপথে খিদেও পেয়েছে বেজায়। কই দিন দেখি আপনার লুচি তরকারি। আমরা দোকানের ভেতরে বেঞ্চের উপরে গিয়ে বসলাম। সমরেশ মামা একটা ঢাকা গামলার ওপর থেকে বড় পিতলের থালা সরিয়ে নিতেই লোভনীয় তরকারির ঘ্রাণে পেটের ভেতরটা একেবারে খিদেতে মোচড় দিয়ে উঠল। সকলকেই শালপাতার চাঙাড়িতে 4টে করে লুচি ও সবজি দিয়ে কিশোরীর মামা পুনরায় লুচি ভাজতে বসে পড়ল। আমরা নিঃশব্দে খাওয়া শুরু করলাম। পরম তৃপ্তিতে ভক্ষণের মনোযোগ ব্যাহত হলো মামার তিক্ত কণ্ঠে, এই বাঞ্ছারাম, हट यहाँ से। ये क्या पहन के आ गया यहाँ पर? ये तो किसी बड़े आदमी का कपड़े लग रहा है, कहाँ से लाया रे बच्चा? हट 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 यहाँ से हट। ওনার কথায় বাইরের দিকে আমাদের প্রত্যেকের দৃষ্টি পড়ল এবং তার সঙ্গে যে জিনিসটি নজরবন্দি হলো তা হলো একজন ন্যাড়া মাথা ছাইভস্য ও নোংরা মাখা মানুষের পরনে জলজল করছে একটা লাল রঙের দামি সিল্কের হাফ হাতা জামা। আমাদের প্রত্যেকের মাথায় বোধহয় একসঙ্গে এলো রাজা দ্বিজেন্দ্র স্ট্রিটের চৌধুরী প্যালেসের সেক্রেটারি রতন সরকারের বলা কথাটা। সে বলেছিল হীরালাল রায়চৌধুরী যখন হারিয়ে গিয়েছিল তখন তার পরনে ছিল লাল রঙের হাফ হাতা একটা জামা। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল আমার। বোধহয় কিশোরীরও একই অবস্থা। তারানাথ নিচু গলায় আমায় বলল, দেখো তো, জামার কোনো জায়গায় ইংরেজিতে কোনো অক্ষর সেলাই করে লেখা আছে কিনা। আমি যেহেতু একেবারে রাস্তার দিকটায় ছিলাম সেহেতু আমি খানিকটা ঝুঁকে পড়ে ওই জামাটা ভালো করে নিরীক্ষণ করলাম। কিশোরীর মামা তখনও লোকটিকে ভৎসনা করেই চলেছে। अरे बाबा, এখানে থেকে সরে যা, সরে ওদিক গিয়ে বস, जा यहाँ से। तुझे हर रोज कौन लेकर आता है शमशान से? दे जा, निकल यहाँ से, सर जा। দেখলাম আমাদের অনুমান একেবারে ঠিক। এটা যে হীরালাল রায়চৌধুরীর জামা তাতে কোনো সন্দেহ নেই।
এই জামাতে সুতো দিয়ে সেলাই করে লেখা আছে বড় হাতের ইংরেজিতে HRC। আমি তারানাথ ও কিশোরীর দিকে তাকিয়ে আমাদের অনুমান যে একেবারে ঠিক তার ইঙ্গিত করলাম। কিশোরী মুখের খাবারের টুকরোটুকু কোনো রকমে গিলে নিয়ে কয়েক ঢোক জল খেয়ে তার মামাকে প্রশ্ন করল, সমরেশ মামা, এই লোকটার নাম কি? এ থাকে কোথায়? ততক্ষণে লোকটি তাড়া খেয়ে দোকানের সামনের থেকে সরে যাচ্ছে রাস্তার বিপরীত দিকে। আমারও তারানাথের দৃষ্টি সেদিকেই আটকে রইল। এদিকে কিশোরীর মামা বলল, ওর নাম বাঞ্ছারাম। বৃন্দাবন অঞ্চলে একটা মহা শ্মশান আছে, ও সেখানেই পড়ে থাকে। যারা মরা পোড়াতে যায় তাদের থেকে পয়সা ভিক্ষা নিয়ে পেট চালায়, আর শ্মশানে পড়ে থাকা জামা কাপড় কাঁথা বালিশ এসব পরে টোরে ও ঘুরে বেড়ায়। ওই দেখো আজ আবার কার জামা পরে এখানে চলে এসেছে। জামা দেখে তো মনে হচ্ছে কোনো বড় লোকেরই হবে। ওই দেখ পরে বসে আছে। কি আমাদের করে খাওয়া তখন মাথায় উঠেছে। কোনো রকমে পাতের লুচিগুলি শেষ করে উঠে দাঁড়ালাম সকলে। সমরেশ মামা আরো লুচি খাওয়ার জন্য সাদাসাদি করলেও আপত্তি দেখানো ছাড়া আর কোনো উপায় রইল না। পরবর্তীতে তিনি নিজে এসে আমাদের তুলে দিয়ে গেলেন বৃন্দাবনগামী গরুর গাড়িতে। অতিরিক্ত অর্থ দিয়ে গাড়িটি কেবল আমাদের তিনজনের জন্যই সংরক্ষিত রাখল তারানাথ নিজেই। গাড়ি গড়ানো মাত্রই কিশোরী প্রশ্ন করল, হীরালাল রায়চৌধুরী তাহলে কি মারা গেছেন ঠাকুরমশাই? সেটার সম্ভাবনাই জোরালো মনে হচ্ছে। যদি মানুষটি আগুনে পুড়ে যান তবে তার দেহ পাওয়া যাবেই বা কি করে? কিন্তু কে পোড়ালো তাকে? কখন তিনি মারা গেলেন? তবে কি হীরালাল রায়চৌধুরীকে কেউ খুন করেছে? তবে কি ওই নিশুতি রাতের বংশীধারী অর্থাৎ বাঁশি বাঁধক একজন গুপ্ত খুনি? ভগবান শ্রীকৃষ্ণের প্রবাদ রটিয়ে গোপনে কোনো ষড়যন্ত্রমূলক কাজ সারছেন? এমনিতেও নিধিবনের আশেপাশে রাতের বেলায় বাঁশির শব্দ শোনা গেলে সকলে দরজা জানলা বন্ধ করে ফেলেন ভয়তে। কেন ঠাকুরমশাই, কিসের ভয়? এই নগণ্য চোখ দুটি দিয়ে যদি একবার কেউ শ্রীকৃষ্ণের স্বরূপ দর্শন করে ফেলে তবে সে হয় মারা যাবে, না হয় অন্ধ হয়ে যাবে, আর তাও যদি না হয় তবে সে উন্মাদ হয়ে যাবে। এমন কথা কথিত আছে সারা বৃন্দাবনে। তবে মূর্খ মানুষের দল এটা বুঝতে পারে না যে ভগবান কোনোদিনও কোনো মানুষের সামনে নিজ স্বর্গীয় রূপে ধরা দেবেন না। পাগল হওয়া বা মারা যাওয়া সে তো অনেক দূরের কথা। বরং এই প্রবাদের সুযোগ নিয়ে যদি কোনো ব্যক্তি নিজ স্বার্থ চরিতার্থ করতে চায় তবে সেটা অনেক নিখুঁতভাবেই সে করতে পারবে। কারণ একটাই, যখন রাতের অন্ধকারে একবার বাঁশি বেজে উঠবে তখন সকলেই নিজ নিজ বাসভবনের ভেতরে আত্মগোপন করবে। আরে বাস, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি এবার ওই হ্যারিসন রোডের ব্যোমকেশ বক্সিকেও মাত দেবেন নাকি? সেটা আবার কে? নতুন কোনো তান্ত্রিক এসেছে বুঝি শহরে? আমি কিশোরীর হাতে একটা মৃদু চাপ দিয়ে ব্যাপারটাকে থামিয়ে দিলাম। বললাম, আচ্ছা ঠাকুরমশাই, তাহলে এখন আমাদের গন্তব্য কি ওই শ্মশান নাকি রাজবাড়ি? তারানাথ একটা পাসিং শো ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বলল, আগে যাব পরিত্যক্ত রাজবাড়ি। সেখানের থেকে রহস্যের শুরু, সেখান থেকেই আমরাও শুরু করব। হে মাধব, তুমি দেখো, আমাদের দেখো। হরে কৃষ্ণ। আমিও কিশোরী অজান্তেই একবার করে ঈশ্বরের নাম নিয়ে কপালে জড়হস্ত স্পর্শ করলাম। আমরা যে নিধিবনের উত্তর দিকে অবস্থিত ওই বিধবা পল্লীতে যাব সেটা কিশোরী কিছু দূর আসার পর জানিয়ে দিয়েছে গারোয়ানকে। এর পরে যদিও আমাদের আর কিছু বলতে হয়নি।
গাড়োয়ান নিজের থেকেই সেখানকার পরিত্যক্ত রাজবাড়ি, তারপর সেই রাজবাড়ির বাসিন্দা ঘনশ্যাম সবকিছুর কথাই একে একে বলে ফেলল। তারপর তার মুখে শুনলাম কলকাতার এক বাবুর অর্থাৎ হীরালাল রায়চৌধুরীর হারিয়ে যাওয়ার কথাটাও। সে বললে রায়চৌধুরী মশাইকে নাকি দেবতা টেনে নিয়ে গেছে। এর আগেও মাস 5 আগে নাকি এই নিধিবন থেকেই আরও একজন উধাও হয়েছে, তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। এই দ্বিতীয় ব্যক্তির গুম হয়ে যাওয়ার ঘটনাটা আমাদের কাছে নতুন, যদিও মাস 5 আগের ঘটনা বলেই হয়তো বিষয়টা আলোচনায় আসেনি। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবার ইচ্ছে ছিল গাড়োয়ানের থেকে, কিন্তু তারানাথ বাদ সাধল। সে নিচু গলায় জানালো, এসব ব্যাপারে কথোপকথন এখন বন্ধ থাক। ঘনশ্যাম যেহেতু আছে সেহেতু তার কাছের থেকেই বাকিটা জানা যাবে। আশা করি এতক্ষণে হীরালাল রায়চৌধুরীর সেক্রেটারি রতন সরকার এখানে ট্র্যাঙ্ক কল করে আমাদের আসবার কথা জানিয়ে দিয়েছে। কাজেই আমরা মুখে কুলু পাতলাম। কিশোরী কখন পকেটে বাদাম পুড়েছিল জানি না, সেই প্যাকেট বের করে আমাদের সামনে তুলতেই আমরাও একটা দুটো করে তুলে নিয়ে খোলা ছাড়াতে শুরু করলাম। নির্দিষ্ট অর্ধভগ্ন রাজবাড়িতে পৌঁছতে সময় লাগলো প্রায় ঘন্টা 5। যথারীতি তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। যে বড় বড় গাছগুলিকে এতক্ষণ ছোটখাটো একটা জঙ্গল ভাবছিলাম, গরুর গাড়ির থেকে নেমে তারানাথ সেই ভুল ভাঙিয়ে দিল। বলল, এগুলোই হলো বৃন্দাবনের আসল আকর্ষণ। বৃন্দা শব্দের অর্থ তুলসী, এবং বন অর্থাৎ জঙ্গল বা বনাঞ্চল তা তো তোমরা জানোই। যে জঙ্গল চারিদিকে দেখতে পাচ্ছ তা আসলে তুলসী গাছের জঙ্গল। একমাত্র এখানেই এই বৃন্দাবনে এত বড় বড় তুলসী গাছ দেখতে পাওয়া যায়। এই তুলসী ঘেরা অরণ্যে শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে লীলা খেলায় মত্ত হয়ে উঠতেন। লীলা খেলা বলতে তোমরা যা অনুমান করছো সেটাও আমি বুঝতে পারছি, আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়। লীলা কথাটির অর্থ হলো ভগবানের আরাধ্য। ভগবান তার আরাধ্য তার ভক্তদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের নিমিত্তে সাক্ষাৎ করতেন, অর্থাৎ ভগবান এসেছেন সেই কারণে তার আরাধ্যরা সমবেতভাবে ব্যাপারটাকে উদযাপন করছে। সেটাকেই বলা হয় লীলা। তবে আজ থেকে 500 বছর আগে যে স্বর্গীয় ঘটনা এই পবিত্র ভূমিতে হয়েছে তা কি এখন আর হয়? কিন্তু সাধারণ মানুষ বা এখানকার মানুষ তীব্রভাবে এই বিশ্বাসে বিশ্বাসী যে এখানে এখনো প্রতি রাতে ভগবান তার সখীদের সঙ্গে রাসলীলা করতে আসেন এবং মনের সুখে বাঁশি বাজিয়ে চলেন। কোনো দিন সেই বাঁশি শোনা যায়, আবার কোনো দিন যায় না। তবে গভীর রাত হলে কেউ আর এই জঙ্গলের দিকে তাকায় না। দেখলে না গরুর গাড়ির গাড়োয়ান কেমন হন্তদন্ত হয়ে এখানের থেকে পালিয়ে গেল। তারানাথের বর্ণনা শুনতে শুনতে অনেকটা হারিয়ে গেছিলাম সেই পুরনো বৃন্দাবনে। এই শেষের কথাটা শুনে চকিতেই আবার বাস্তবে ফিরে এলাম। দেখলাম সত্যি আমাদের যে গাড়িটি এসে এখানে নামিয়ে দিল সেটি আর নেই। তারানাথ ভাড়া মিটিয়ে কখন সেটিকে বিদায় জানিয়েছে তাও কোনো এক অযাচিত কারণে বুঝতেই পারিনি। বরং চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আবিষ্কার করলাম পূর্ণিমার রূপলি রঙে স্নান করে যাচ্ছে একটা বিশালাকায় ভূতুড়ে বাড়ি। তারানাথ সেদিকে এগিয়ে যেতে শুরু করতে আমরাও এগোলাম তার পেছন পেছন। ঘাসের ওপর পড়ে রয়েছে একটা সরু পায়ে হাঁটা পথ। সেই পথ গিয়ে শেষ হয়েছে একেবারে বাড়িটির সম্মুখে দাঁত বের করে দাঁড়িয়ে থাকা মোটা মোটা দুটি থামের মাঝখানে। তারানাথ কিশোরীকে ইশারা করতে সে হাঁক দিল, ঘনশ্যাম, ঘনশ্যাম। কিশোরীর ডাকে বাড়িটির ভেতর থেকে হ্যারিকেন হাতে একটি লোক বেরিয়ে এলো। মুখে তার খোঁচা খোঁচা দাড়ি, গায়ের রং ময়লা, বয়স ওই বছর 45 কি 50 হবে। আলোটি আমাদের মুখের সামনে তুলে সে বললে, ও আপনারা তাহলে এসেছেন কলকাতার থেকে?
আমি আজ সকালেই খবর পেয়েছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমরা ভেতরে এলাম। গোটা বাড়িটা আলো আঁধারিতে ঢেকে রয়েছে। জঙ্গলের মধ্যে অবিরাম ডেকে চলেছে কোনো নাম না জানা পতঙ্গ। তার মাঝে মাঝে শুনতে পাচ্ছি কর্কশ ময়ূরের ডাক। এক কথায় একেবারে রোমহর্ষক একটা পরিবেশ। ঘনশ্যাম আমাদের নিয়ে যে ঘরটায় বসালো সেটিকে ঠিক বসবাসযোগ্য বলা চলে না। চারিদিকের দেওয়াল থেকে পলেস্তারা খসে খসে একেবারে তাজা ঘায়ের মতো হয়ে রয়েছে চারিদিক। ঘনশ্যাম লোকটা অল্পভাষী অথবা একটু লাজুক স্বভাবের কিনা জানি না। আমরা যাতে বেশি কিছু না জিজ্ঞেস করি তার জন্যই বোধহয় ঘর থেকে বারবার বাইরে বেরোচ্ছে আর মাঝে মাঝে ভেতরে এসে এটা ওটা করে চলে যাচ্ছে। ঘরের এক কোণে কলসিতে জলের ব্যবস্থা ছিল। আমরা প্রত্যেকেই একে একে সেখানের থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে ফেললাম। রতন সরকার ঠিকই বলেছিল, এখানে পাশাপাশি দুটি ঘর আছে ঠিকই, তবে একটি ঘরে রান্না বান্না করা হয় আর অন্য ঘরে আমরা প্রবেশ করেছি। সেই রান্নার ঘরের থেকেই ঘনশ্যাম ভাতের হাঁড়ি ও একটি ঢাকা বাটি আমাদের ঘরটিতে নিয়ে এলো। এবার কিশোরী প্রশ্ন করল, হীরালাল রায়চৌধুরী এই ঘরেই ছিলেন তাই না? ঘনশ্যাম ইতিবাচক মাথা নাড়ল। কিশোরী বলল, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি? মানে তোমরা বুঝতে পারছো না, একটা আস্ত মানুষ এখান থেকে কোথায় উধাও হয়ে যেতে পারে? ঘনশ্যাম এবার মুখ খুলল। সে বলল, বাবুদের বারণ করেছিলাম অনেকবার যে রাতে ঘরের থেকে বেরোবেন না। একজন আমার কথা শুনলো, আরেকজন শুনলেন না। সেজন্যই তো এই পরিস্থিতির শিকার হতে হলো। আপনারা কলকাতার মানুষ, আপনারা কি আর এসবের ব্যাপারে অতটা খোঁজ খবর রাখেন? দাদাবাবু হয়তো দেবতার ভোগ খাওয়ার সময়টায় ওখানে চলে গেছিলেন। শ্রীকৃষ্ণ কি সেই ঔদ্ধত্য সহ্য করতে পারে? আপনারাই বলুন। সারাদিন পর মাঝরাতের বেলায় দেবতা আহার গ্রহণ করতে বসেন। এই নিধি বনের ঠিক মাঝখানে একটা ছোট মন্দির আছে। সেখানে রোজ বিভিন্ন রকম ভোগ চড়িয়ে দিয়ে আসা হয় সন্ধ্যার আগে। প্রতি সকালে সেখানে গেলে দেখা যায় শ্রীকৃষ্ণ সে ভোগ অল্প অল্প করে গ্রহণ করে গেছেন। আপনারাও চাইলে কাল সকালে গিয়ে দেখে আসতে পারেন। আজ সন্ধ্যাতে বিরূপাক্ষ পুরোহিত গিয়ে ভোগ চড়িয়ে এসেছেন। ঘনশ্যামের মুখে কথাগুলি শুনে এটা বুঝতে পারলাম যে শুধুমাত্র ভৌতিক ঘটনা নয়, আধ্যাত্মিকতাও মনে ও মননে ভয়ের সৃষ্টি করতে পারে। স্বয়ং শ্রীকৃষ্ণ এসে ভোগ গ্রহণ করছেন নিধিবনের কোনো এক মন্দিরের থেকে। সে অবস্থাটা কেমন হতে পারে অথবা কেমন সে ঘটনার বর্ণনা, তা অনুমান করতে করতেই শরীরে শিহরণ খেলে গেল। অবাক করা বিষয় হলো, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে যে সব থেকে বেশি জ্ঞানলব্ধ অর্থাৎ তারানাথ কিন্তু ঘনশ্যামের কথায় কোনো রকমের উচ্চবাচ্য করল না। ঘনশ্যাম ভাত বেড়ে দেওয়ার পর আমরা সকলেই খাওয়া দাওয়া সেরে নিলাম একটু তাড়াতাড়ি। ভোজনের পালা সাঙ্গ হলে ঘনশ্যাম আমাদের 3 জনের জন্য চাটাই পেতে বিছানা করে দিল। তারপর ঘরের মাঝে হ্যারিকেন রেখে বেরিয়ে যাওয়ার সময় সে বলল, আচ্ছা বাবুরা, আপনারা তাহলে এখানে ঘুমিয়ে পড়ুন। ওখানে একটা মালসা আর কিছু নারকেল ছোবড়া রাখা আছে। মশার জ্বালাতন বাড়লে ধরিয়ে নিতে পারবেন। আমার বিধবা পল্লীতে একটা ছোট ঝুপড়ি আছে, আমি ওখানে থাকবো। কাল সকালবেলায় আমি আবার আসবো। কোনো কিছু দরকার পড়লে তখন বলবেন, কেমন? এমন সময় তারানাথ হঠাৎ বলে উঠল, আচ্ছা ঘনশ্যাম, তোমার পায়ের পাতা এমন নীল রং কেন? এই কথা শোনা মাত্রই আমরা দুজনেই তাকালাম ঘনশ্যামের পায়ের দিকে। তৎক্ষণাৎ ঘনশ্যাম পায়ের দিকে তাকিয়ে একটু যেন অপ্রস্তুত হয়ে উঠল বলে মনে হলো। বলল, আমি ওই প্রতিমা বানানোর কাজ মাঝে সাঝে করি। সামনে কৃষ্ণকালী পুজো আসছে, শ্মশানে বিরাট বড় করে পুজো হবে। কৃষ্ণকালী তো শ্রীকৃষ্ণের তান্ত্রিক রূপ। শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল একবার রাধার কাছের থেকে পুজো নেবে বলে। তো ওই রূপের মূর্তির কথাই বলছি আর কি। সেই কারণে প্রতিমা শিল্পীর সাথে আমিও হাত লাগাচ্ছিলাম, তাই এই রং লেগেছে। আমি এখন আসি বাবুরা।
বলে সে বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। তারানাথ আমাদের অবাক করে মৃদু হেসে উঠল। কিশোরী প্রশ্ন করল, এই কি ব্যাপার বলুন তো? এমন সব একের পর এক অলৌকিক ব্যাপার শুনে যাচ্ছি, আর আপনি হাসছেন। হাসবো না? ঘনশ্যাম হলো শ্রীকৃষ্ণের আর এক নাম, তা হয়তো তোমরা জানো। এখানে শ্রীকৃষ্ণের নামে কত বড় ধোঁকা চলছে, তার জাল আমি ফাঁস করে দিয়ে তবে বৃন্দাবন ছাড়ব। যাক, আজকের মতন আমরা ঘুমিয়ে পড়ি, কালকে ভালো করে গুছিয়ে টোপটা ফেলতে হবে। মনের মধ্যে প্রশ্নের জোয়ার নিয়ে চুপ করে শুয়ে পড়লাম। কিশোরীর অবস্থাও যে আমার মতনই তাতে কোনো সন্দেহ নেই। তবে পথশ্রমে ক্লান্ত শরীর খুব বেশিক্ষণ আর সঙ্গ দিতে চাইল না আমার। আরও অবাক হলাম যখন দেখলাম তারানাথ দিব্যি নাসিকা গর্জন সহ গভীর ঘুমে লিপ্ত হয়েছে। ওই রাতের বেলায় আশ্চর্যজনকভাবে ঘুম হলো একেবারে নির্ভেজাল। ঘুম ভাঙল তারানাথের ডাকে। কি হে, উঠে পড়ো এবার দুজনেই। শ্রীকৃষ্ণের জন্মস্থানে এসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে না উঠলে সবকিছুর মধ্যে এটা একটা খামতি রয়ে যাবে। আজ দেখে নাও সূর্যোদয়, কালকে হয়তো আর সময় হবে না। আমরা দুজনেই উঠে বসলাম। কিশোরী ঘুম জড়ানো চোখে বললে, কেন ঠাকুরমশাই, আমরা কি আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি নাকি? আজকে রাতে কি হবে সেটা বলা যাচ্ছে না, আর কালকে ভোরবেলায় আমাদের অবস্থান কি থাকবে সেটাও বলতে পারছি না। এখন চলো সকাল সকাল হাঁটতে হাঁটতে একটু যুগল কিশোর মন্দিরের দিকটা দেখে আসি। ভোর ভোর এসব জায়গায় বাজার খুলে যায়, মন্দিরও দেখা হবে, ওদিকে আমার বাজারে একটু দরকারও আছে। বাজারে দরকার? কি দরকার ঠাকুরমশাই? আহা, চলোই না, ঠিক জানতে পারবে একে একে সব। গবেষণার ফলাফল কি হবে সেটা গবেষণার আগে কি বৈজ্ঞানিকরা বলতে পারে? এরপর আর কোনো কথা বলা চলে না। তবে এত অভিযানের মধ্যে এই প্রথম একটা অভিযান যেখানে তারানাথকে ভূত প্রেতের সঙ্গে লড়াই করতে হচ্ছে না, তার লড়াই এবার সরাসরি দেবতাদের সঙ্গে। যাই হোক, একে একে সব বর্ণনায় আসছি। নিম দাতনের জোগাড় তারানাথের কাছেই ছিল, এবং এটার অভ্যেস আমরা বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতে করতে পুনরায় বেশ রপ্ত করে ফেলেছি। একদিকে নিধিবনের মায়াবী পেঁচালো কাণ্ড ও শাখা প্রশাখা যুক্ত রহস্যময় জঙ্গল, এবং তার ঠিক বিপরীত দিকে কলকল শব্দ করে বয়ে চলেছে যমুনা নদী। পূর্ব দিকের বিস্তীর্ণ জলরাশি তখন নবপ্রভাতের আগমনের আভাস নিয়ে সবে সবে লালচে হয়ে উঠছে। রাস্তাঘাটে তেমন লোকজন নেই। অনেকখানি এগিয়ে যাবার পর নদী তীরবর্তী অঞ্চলে বেশ কয়েক ঘর একই ধরনের কাঁচা বাড়ি বিশিষ্ট পাড়া দেখতে পেলাম। কিশোরী বলল, এটাই বোধহয় ওই বিধবা পল্লী যেখানে ঘনশ্যাম রয়েছে। চিন্তা করতে পারো, কয়েকদিন আগেও এখানে আমাদের কলকাতার একটি মানুষ এসে দান ধ্যান করে গেছেন। এদিকে সেই মানুষটা এখন আর আমাদের মধ্যে নেই, এই বৃন্দাবনে সে বিলীন হয়ে গেল। তারানাথের যেন কিশোরীর কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে এগিয়ে চলেছে নিজের মনে। ঠাকুরমশাইয়ের এই রূপটার সঙ্গে আমি আগেও পরিচিত। গৌরী ও ইরাবতীর যে ব্যাপারটায় শুধুমাত্র আমি গিয়েছিলাম ঠাকুরমশাইয়ের সঙ্গে, সেখানেও উনি একটা সময় একেবারে চুপ করে গিয়েছিলেন। এর অর্থ একটাই, উনি কিছু একটা বুঝতে পেরে গেছেন অথবা অনুমান করে ফেলেছেন, যেটাকে সঠিকভাবে প্রয়োগ করবার ব্যবস্থাপনা করে চলেছে তার চিন্তাশীল মস্তিষ্ক। কাজেই আমি কিশোরীর সঙ্গে নানা রকমের কথোপকথন করতে করতে এগোতে লাগলাম বৃন্দাবনের নবজাগরণের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। বহু দূরের থেকে শুনতে পারছি যুগল কিশোর মন্দিরের ঘণ্টার শব্দ, অর্থাৎ ভোরের পুজো শুরু হয়ে গেছে তখনই। যুগল কিশোর মন্দিরের তাৎপর্য একটাই, এখানে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিকে কিশোর ও কিশোরী রূপে পূজা করা হয়। আমরা মন্দির প্রাঙ্গণে এসে প্রথমেই বিগ্রহ দর্শন করব বলে সেদিকে ছুটে গেলেও তারানাথ দেখলাম চলে গেল কয়েকটি সদ্য খোলা দোকানপাটের দিকে।
কোনো রকমে প্রণাম সেরে যখন দুজনে মন্দির থেকে নিচে নেমে এলাম, তখন লক্ষ্য করলাম ঠাকুরমশাই একটা পেতলের ঘট এবং একটি লাল চেলি কাপড় কিনে নিজের ঝোলায় পড়ছেন। আমাদের এগিয়ে যেতে দেখেই দূর থেকে সে ঠোঁটে আঙুল দিয়ে একটা ইঙ্গিত করে বুঝিয়ে দিল যে এই কেনাকাটার ব্যাপারে আমরা যেন তাকে কোনো প্রশ্ন এখন না জিজ্ঞেস করি। সে দোকানদারের পয়সা মিটিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো আমাদের ফেলে আসা রাস্তা ধরে। আমরা নিঃশব্দে তার পিছু নিলাম। বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ কিশোরী একটা মৃদু যন্ত্রণার আর্তনাদ করে দাঁড়িয়ে পড়ল। কি একটা ফুটলো। পেছন দিকে ফিরতেই লক্ষ্য করলাম অনতি দূরে একটি লোক আপাদ মস্তক চাদর ঢাকা দিয়ে আসছিল এদিকটায়। আমরা দাঁড়িয়ে পড়তেই সে পেছন দিকে ঘুরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার উল্টো দিকে হাঁটা শুরু করলো। তারানাথ আমাদের দিকে এগিয়ে আসতে বললাম, ঠাকুরমশাই, আমাদের কি কেউ অনুসরণ করছে? তারানাথ বলল, সে কারণেই তো তোমাদের বাজার থেকে দ্রুত চলে আসতে বললাম। আমিও লক্ষ্য করেছি ওই ব্যক্তিকে, ভালো করে বুঝতে পারিনি মানুষটি আসলে কে, তবে এটুকু জানি যে যা হওয়ার আজ রাতেই হবে। আর ও সামান্য বেল কাটা ফুটেছে, ওতে কিছু হবে না, চলো। রহস্যের আবেগটা যে কিশোরীর বেল কাঁটা ফোটার যন্ত্রণা থেকেও বেশি ঘনীভূত হয়ে উঠেছে তাতে আর কোনো সন্দেহ রইল না। হীরালাল রায়চৌধুরীর অন্তর্ধানটা মর্মান্তিক রূপ নিতে চলেছে সে বিশ্বাস আমার মনের মধ্যে ছিল। ভগ্ন রাজবাড়ির সামনে এসে দেখতে পেলাম ঘনশ্যাম আমাদের গতকালের এঁঠো থালা বাসনগুলো কুয়োর পাড়ে নিয়ে ধোয়াধুয়ি করছে। সে আমাদের দিকে তাকিয়ে একটা সৌজন্যতার মৃদু হাসি হাসল, কিন্তু কোনো কথা বলল না। মানুষটা যেন কেমন একটা। ঘরের ভেতরে চলে এসে থলের থেকে তার কিনে আনা নতুন পিতলের ঘটিটা বের করে তারানাথ নিচু গলায় বলল, বিভূতি, যাও দেখি, ছোট ছোট ইট পাথর এক মুঠো কুচি এনে এই ঘটের মধ্যে গোপনে ঢেলে দাও। আর কিশোরী, তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, নজর রাখবে যেন ঘনশ্যাম না চলে আসে এর মধ্যে এদিকে। তারানাথের কথা মতো গোপনেই সমস্তটা সেরে ফেলা হলো। ইট পাথর ভরা ঘটির মুখ তারানাথ বেঁধে ফেলল ওই লাল চেলিটি দিয়ে। ঘনশ্যাম তার কাজ ছেড়ে এলে তারানাথ বলল, আচ্ছা, এই জঙ্গলের মাঝে যে মন্দিরে ভগবানের জন্য ভোগ সমর্পণ করা হয়, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, তাই না ঘনশ্যাম? তুমি যেমনটা কালকে বললে। ঘনশ্যাম একবার নমস্কার করে বললে, আগে হ্যাঁ বাবু। বেশ, তাহলে শোনো, আমরা এসেছিলাম এখানে হীরালাল রায়চৌধুরীকে খুঁজতে। কাল রাতে ঠাকুর আমায় স্বপ্নাদেশ দিয়েছে যে যদি আমি একটি পেতলের ঘটিতে করে যথাসাধ্য স্বর্ণ সামগ্রী অথবা মুদ্রা ওই মন্দিরে রাখি, তবে আজ রাতে নাকি ঠাকুর এসে আমার অনুদান সহস্তে গ্রহণ করবেন এবং আমায় জানিয়ে দেবেন হীরালাল রায়চৌধুরীর অবস্থান। তুমি যদি পারো একবার আমায় সেখানে নিয়ে চলো, অথবা আমায় ওই বিরূপাক্ষ পুরোহিতের সঙ্গে দেখা করিয়ে দাও। আমি আজই এই ঘটিটা অর্পণ করতে চাই ওই মন্দিরে। বাড়িতে আমার কেউ নেই, তাই নিজের সংরক্ষিত যা সোনাদানা ছিল নিয়ে এসেছিলাম সাথে করে। এই বৃদ্ধ বয়সে আর ওসবের মায়া করে কি করব? তাতে যদি কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে পারি, তাতে অন্তত রায়চৌধুরী পরিবারটা রক্ষা পেয়ে যাবে। তারানাথের নিপুণ অভিনয়ে আমরা তখন স্তম্ভিত। তার উপর এই কথাগুলি শুনে ঘনশ্যামের অভিব্যক্তি হলো দেখবার মতন। সে তারানাথের সম্মুখে হাত জোড় করে বললে, আপনার অনেক বড় মন বাবু, চলুন, আপনারা আমার সঙ্গে চলুন। বিরূপাক্ষ ঠাকুর এখন কেশিঘাটেই আছেন, এই সময় তো উনি গঙ্গা পূজায় বসেন। চলুন তাহলে এখনই একবার কথা বলে আসবেন, কেমন? উনি সন্ধ্যাবেলায় নিধিবনের ভেতরে ছোট মন্দিরে ভোগ দিয়ে মন্দির বন্ধ করে চলে যাবেন। চলুন, এখনই গেলে দেখা পেয়ে যাব ওনার। কেশিঘাট এই জায়গাটি যে এতটা জনবহুল
তা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। এই ভোরবেলাতেই বহু মানুষ কোমর জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন। তার মধ্যে থেকেই একজন ঠিক চাণক্যের মতন বেশ লম্বা টিক্কিধারী ব্যক্তিকে ডেকে নিয়ে এলো ঘনশ্যাম। বুঝলাম ইনিই সেই বিরূপাক্ষ ঠাকুর, যিনি নিধিবনের ওই রহস্যময় মন্দিরে ভোগ নিবেদনের কাজটি করেন। তারানাথের ঘট নিবেদনের প্রসঙ্গটা শোনার পর তিনি প্রথমে একবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের প্রত্যেকের দিকে তাকালেন, তারপর বললেন, আপনারা যখন কোনো সৎ উদ্দেশ্যের জন্য এই কাজ করতে চাইছেন তখন আমি কোনো বাধা দেব না। তার উপর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে স্বপ্নাদেশ দিয়েছেন, সেখানে আমি বাধা দেওয়ার কে বলুন? ঘনশ্যাম, এনাকে তাহলে সন্ধ্যার সময় নিয়ে এসো ওই নিধিবনের ভেতরে। উনি নিজের হাতে দেবতাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু একাই আসবেন, কারণ ওই মন্দিরে এমনিতেই সন্ধ্যের পরে মানুষজনে যাওয়ার কোনো অনুমতি নেই। কাল সকালে আপনাদের সবাইকে নিয়ে যেতে পারবো, তখন দেখতে পাবেন দেবতা সত্যি শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করেছেন কিনা। আপনার নির্দেশ শিরোধার্য, আমি একাই যাব। ওরা এমনিতেও আজ ফিরে যাবে মথুরাতে, ওদের ওখানে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার আছে। এই আমাদের চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমি কিশোরী কেউ জানতাম না। তবে তারানাথের সঙ্গী হিসেবে তার কথার প্যাঁচ বুঝে নেওয়াটা আমাদের কর্তব্য মনে করেই দুজনেই ইতিবাচক মাথা নাড়লাম। পুরোহিত বলল, বেশ, তাহলে ওই কথাই রইল। ঘনশ্যাম, তুমি কিন্তু সময় মতন ওনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঘনশ্যাম ওপর নিচে মাথা নাড়তে বিরূপাক্ষ ঠাকুর ভেজা বস্ত্রে চলে গেল সেখানের থেকে। তারানাথ বলল, ঘনশ্যাম, তুমি বাড়িতে ফিরে যাও, আমরা একটু গঙ্গার ঘাটে বসি তিনজন। এরকম পবিত্র স্থান কলকাতায় মেলে না। মনের ভেতরে সমস্ত চিন্তা দুশ্চিন্তা যেন এক ফুৎকারে মিলিয়ে যায়। ঈশ্বর, এ কি অপরূপ সৃষ্টি তোমার। ঘনশ্যাম নমস্কার জানিয়ে সেখানের থেকে বিদায় নিল। তারানাথ সিঁড়ির কয়েক ধাপ নিচে নেমে গিয়ে একটা পরিষ্কার জায়গা দেখে বসে পড়ল। কিশোরী তার কাছে গিয়ে বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি কি করতে? আস্তে আস্তে, একটু আস্তে কথা বলো। আচ্ছা, আপনি কি করতে চাইছেন বলুন তো? আমাদের মথুরায় পাঠিয়ে দিচ্ছেন, পিতলের ঘটিতে পাথর ভরছেন, আপনার কি মতলব আছে সেটা আমাদের না বললে কি করে বুঝবো আমরা? সেটা বলার জন্যই তো এখানে বসলাম হে। দুটিতে এদিকে এসো, মন দিয়ে শোনো আমার কথাটা। আমরা দুজন তারানাথের পাশে গিয়ে বসলাম। সে বললে, শোনো, তোমরা আজ দুপুরের পরে একটা গরুর গাড়ি নিয়ে কোথাও একটা ঘুরতে বেরিয়ে পড়বে। কোথায় যাবে তা আমি জানি না, প্রয়োজনে প্রেম মন্দিরটা একবার দেখে আসতে পারো। মোটামুটি আমি সন্ধ্যায় যতক্ষণ না এই ঘটিটা ঘনশ্যামের সাথে দিয়ে ফিরে আসি আবার ওই বাড়িতে, ততক্ষণ তোমরা ফিরবে না। আর হ্যাঁ, যেখানেই যাও না কেন একটা বাঁশি কিনে নিয়ে ফিরবে রাতের বেলায়। মনে করো এই বাঁশির ব্যাপারটা। খেয়াল রেখো, রাতের বেলায় যখন ফিরবে তখন যেন কেউ তোমাদের পিছু না করে। আশা করি সেটা হবে না, তবুও সাবধানের মান নেই। ওই দেখো, দূরে সেই চাদর ঢাকা দেওয়া লোকটা বসে আছে, যাকে একটু আগে পথে দেখেছিলাম আমরা। কথাটা ঠিক। কিশোরীর পায়ে কাঁটা ফুটে যাওয়ার সময় যে নাক মুখ দিয়ে চাদর ঢাকা লোকটিকে দেখেছিলাম, সে ঘাটের অন্য প্রান্তে একই রকমভাবে চুপ করে বসে আছে। কিশোরী কেবল প্রশ্ন করল, ঠাকুর মশাই, বাঁশি কি হবে? কৃষ্ণকে বধ করতে তো কলির কৃষ্ণ সাজতেই হবে কিশোরী। ভয়কে কাটতে গেলে ভয় দেখাতে জানতে হয়। সময় মতো চলে এসো, রাতের বেলায় আমি তোমাদের অপেক্ষা করব। ঠাকুর মশাইয়ের নির্দেশ মতন তাই করা হলো। ফিরে এসে দেখলাম ঘনশ্যাম আমাদের জন্য রান্না বান্না করে ফেলেছে ইতিমধ্যেই। দুপুর পর্যন্ত এটা সেটা করে কাটানোর পর মধ্যাহ্ন ভোজন করে
রাস্তার থেকে একটা গরুর গাড়ি নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। ভেবেছিলাম এই মন্দিরটা দেখে নিয়ে অন্য কোথাও যাব, কিন্তু সত্যি বলতে এই আশ্চর্য স্থাপত্যের এমনই করুণ মহিমা যে মন্দির চত্বরে একবার প্রবেশ করা মাত্রই জীবনের ফেলে আসা সমস্ত দুশ্চিন্তাই যেন ভুলে গেলাম। সন্ধ্যার পরপর একটা বাঁশি কিনে আরও কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে ঘুরোঘুরি করে আমরা পুনরায় গরুর গাড়ি নিয়ে ফিরলাম কেশিঘাট পর্যন্ত। কারণ কেশিঘাটের পরে আর নিধিবনের দিকে গরুর গাড়ি যাবে না। যদিও পথ একটাই, ওই রাজবাড়ি পর্যন্ত, এবং সেই পথ আমাদের চেনাই ছিল, তাই ফিরে আসতে কোনো অসুবিধা হলো না। তারানাথ দেখলাম অস্থির হয়ে বাড়ির প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছে। আমরা পৌঁছানো মাত্রই দুজনের হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে দরজার পাল্লা দিল। নিচু গলায় বলল, সন্দেহজনক কাউকে দেখোনি তো? সেই চাদর ঢাকা লোকটাকে? আমরা তেমন কাউকে আর দেখিনি, সেটাই তারানাথকে জানিয়ে দিলাম। তারানাথ বলল, আজ রাতের বেলায় জঙ্গলে বাঁশি বাজবে। আমায় জানিয়ে দিয়েছেন পুরোহিত এবং ঘনশ্যাম দুজনেই। আজ আমি সোনা দিয়ে এসেছি না, বাঁশি তো বাজতেই হবে, সেটা আমি জানতাম। কারণ ওই বাঁশি বাজলেই কোনো মানুষ আর ভয়তে জঙ্গলের দিকে ঘেঁষবেও না। আর সেই সুযোগ নিয়েই ওই কলসের সোনাগুলি ভাগ করে নিতে চাইবে কৃষ্ণ ও বলরাম দুজন মিলে। যদিও আজকের বাঁশিটা একটু তাড়াতাড়ি বাজবে বলে আমার মনে হয়। সোনা গ্রহণ করতে শ্রীকৃষ্ণ বেশি দেরি করতে চাইবে না। আমাদের বাঁশিটা এনেছো তো? কিশোরী ব্যাগের থেকে বাঁশিটা বের করে তারানাথের হাতে দিতেই সে বলল, চলো এবার আমার পিছু পিছু। বেশি দেরি হয়ে গেলে মন্দিরের পথটা ভুলে যেতে পারি। রাত তখন কটা হবে জানি না। তারানাথের পিছু নিয়ে আমরা প্রবেশ করলাম বৃন্দাবনের সব থেকে রহস্যময় জায়গা, নিধিবনের ভেতরে। শুধুমাত্র একটা উত্তর মেলাতে পারলেও যেন মিল ছিল না, যে এটা করে কিভাবে হীরালাল রায়চৌধুরীর সন্ধান মিলবে। তবুও তারানাথের ওপরে অকাট্য ভরসা আমাদের আছে, তাতে কোনো সন্দেহ নেই, এবং সেই ভরসাই যেন আমাদের পথ দেখাচ্ছিল। নিধিবনে ঐশ্বরিক আবির্ভাব হয় কিনা জানি না, তবে এই বনের ভেতরকার আলোটা যেন সত্যিই আশ্চর্যজনক। চুইয়ে আসা চাঁদের আলো যেন পেঁচিয়ে থাকা গাছের কাণ্ডগুলিকে আলিঙ্গন করতে করতে মাটি স্পর্শ করছে, এবং সেই স্পর্শ দেশগুলি অপার্থিবভাবে আলোকিত করছে ভূপৃষ্ঠকে। ভগবান থাক বা না থাক, এই ব্যাপারটার অলৌকিকতা মনকে স্পর্শ করল অক্লেশে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারানাথ তার হাতে ধরে থাকা বাঁশিটা তুলে নিয়ে বাজাতে শুরু করল। আমরা যতটা অবাক ততটাই রোমাঞ্চিত এই ঘটনায়। তারানাথের যে এই গুণটাও ছিল তা আমাদের কারোরই জানা ছিল না। ক্রমে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল একটা ছোট্ট সাদা চুন রং করা মন্দির, যার সম্মুখে হাতে একটি ল্যাম্প নিয়ে দুই চোখ বিস্ফারিত করে দাঁড়িয়ে আছে বিরূপাক্ষ ঠাকুর, এবং তারও অন্য হাতে রয়েছে একটি বাঁশি। তারানাথ বাঁশি থামিয়ে বললে, কি হে পুরোহিত মশাই, আজ আর কৃষ্ণ সাজবার সময় পেলেন না বলুন? তার আগেই আমি এসে পড়লাম, তাই না? যেদিন যেদিন কোনো ভক্তদের দামি দামি শ্রদ্ধাঞ্জলি এখানে পড়ে, সেদিন সেদিন আপনি কৃষ্ণ সেজে বাঁশি বাজিয়ে সবাইকে ভয় দেখিয়ে এখানে সেই দান সামগ্রীগুলি আত্মসাৎ করতে চলে আসেন। আজ এসেছেন ওই সোনার লোভে, যাতে আদৌ সোনা নেই, আছে কিছু নুড়ি পাথর আর ধুলোবালি। এবার বলুন তো, গত যে রাতে আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই জঙ্গলে এসে, সেই রাতে হীরালাল রায়চৌধুরী এসেছিল এখানে শব্দ লক্ষ্য করতে করতে।
তাকে আপনি কি করেছেন? কোথায় আছে সেই মানুষটি যাকে আপনি একেবারে অদৃশ্য করে দিলেন নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য? বিরূপাক্ষ পুরোহিতের অবস্থা তখন কিংকর্তব্য বিমূঢ়। উনি পাথরের মূর্তির মতন হয়ে গেছেন যেন তারানাথের এমন আকস্মিক আবির্ভাবে। হঠাৎ নিজের জড়তা কাটিয়ে সেখান থেকে পালাতে যাবেন এমন সময় তারানাথ দিব্যাল লোকান সগুচ্ছতে ওম তৎসৎ ক্রিং ফট উচ্চারণ করা মাত্রই পুরোহিত ছিটকে পড়ল মাটির ওপর এবং তার হাতে ধরে থাকা আলো এবং বাঁশিটি গিয়ে পড়ল আরো খানিকটা দূরে। আমিও কিশোরী অবাক হয়ে তারানাথের দিকে তাকালাম। তারানাথ পুরোহিতকে বললে, আমি তারানাথ তান্ত্রিক। আপনার মতো কুচক্রী একজন সেবককে শুকনো কয়েকটা বান মেরে সারা দিনের জন্য মাটিতে বসিয়ে রাখতে পারি। ভবিষ্যতে যদি পচে পচে না মরতে চান তাহলে এখনই বলুন হীরালাল রায়চৌধুরী কোথায় আছে? পুরোহিত এবার দুই হাত জোর করে কাঁদো কাঁদো মুখ করে বললে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমায় ছেড়ে দিন। আমি কিছু জানি না। ওই হীরালালের সঙ্গী রতন, ও আমায় সব করতে বলেছে। তার জন্য আমায় অনেক টাকা আর উপঢৌকনও দেবে বলেছে। তবে কাজ শেষ হওয়ার পরে সে আর আসেনি এখানে। আমিও পুলিশের ভয়তে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। তবে আমি একা নই ঠাকুরমশাই, রতন ছিল এর পেছনে। হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম তারানাথ চক্রবর্তী। প্রথমে না জানলেও আপনারা বাড়ি থেকে বেরিয়ে পড়বার পর খবর নিয়ে দেখলাম আপনি নাকি একজন বিখ্যাত তান্ত্রিক কলকাতার। তাই যে ট্রেনে আপনারা এসেছেন সেই ট্রেনে আমিও চেপে বসেছিলাম। তাহলে তুমি এখানে এসে চাদর মুড়ি দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় পিছু করছিলে? বুড়ো হয়ে গেল আপনার বিচার শক্তির অভাব নেই দেখছি। যাই হোক, বাবু মশাইকে কুপিয়ে মেরেছি। যখন মেরেছি তখন তো ওই বিরূপাক্ষ পুরোহিত বাঁশি বাজাচ্ছিল পাশে। তাই জঙ্গলের ভিতর থেকে তার যন্ত্রণার শব্দ বাইরে চলে গেল। জায়গাটা পরিষ্কার করে মাটির থেকে রক্তের দাগ মুছে দুজনে মিলে ওই যমুনা নদীতে ফেলে দিয়েছি দেহ, গলায় পাথর বেঁধে। তাকে তো আপনারা আর খুঁজে পাবেন না। ওই রায়চৌধুরী বাড়ির সকল স্থাবর অস্থাবর সম্পত্তি এখন আমার। দেখলাম মথুরায় নেমে একটা দোকানে বসে লুচি খাচ্ছিলেন। সে কারণে এক পাগলকে বাবু মশাইয়ের একটা জামা পরিয়ে ওই দোকানের সামনে পাঠালাম, যাতে আপনারা ওখানে তদন্ত করতে শুরু করে দেন, এদিকে না আসেন। কিন্তু তা নয়, ঠিক সেই মুহূর্তে অতিরিক্ত বীরত্ব দেখাতে চলে এলেন এই নিধি বনে। খবরের কাগজে আমি ছাপিয়েছি ওই নিরুদ্দেশ কাহিনী, যাতে রায়চৌধুরীর বউ আমাকে সন্দেহ না করে। এদিকে বৃন্দাবনেও ছড়িয়ে গেল নিধিবনে বাঁশির শব্দ শুনে প্রবেশ করে একজন কলকাতাবাসী নিরুদ্দেশ হয়েছে, এবং এখানকার অন্ধ মানুষেরা সেটাই বিশ্বাস করেন। যদিও অর্থের লোভে খুন করবার মতন ক্ষমতা আমার ছিল না, এই সম্পূর্ণ বুদ্ধিটা আমায় ওই পুরোহিত দিয়েছিলেন নদীর ঘাটে বসে। যখন দেখলেন বাবু মশাই এসে বহু জিনিস দান ধ্যান করছেন, তখন এই পুরোহিতের জিভ লালিয়ে ওঠে। পুরোহিত এমন গভীর কাজ আগেও করেছেন। মাস 5 আগে উনিও এখানে এনে একজনকে মেরেছেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার বলুন দেখি, সারা জীবনের জন্য এই কথাটি ভুলে যাবেন আপনারা, নাকি জীবনটাই আমার হাতে দেবেন? বলে একটা পিস্তল বের করলো কোমর থেকে রতন সরকার। কোনো মানুষ যে এতটা নিচে চলে যেতে পারে তা এই প্রথম আমার নিজের চোখে দেখা। তবে কিশোরী যে এতক্ষণ ধরে ওত পেতেছিল তা কে জানতো? কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের শরীরের নমনীয়তাকে কাজে লাগিয়ে এক মোক্ষম লাথিতে রতন সরকারের হাতের থেকে ছিটকে ফেলে দিল পিস্তলটি।
তারপর কয়েকটি ব্যাপক মুষ্ঠ প্রহারে তাকে প্রায় অজ্ঞান করে ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলল ওই পড়ে থাকা পুরোহিতের সামনে। সে রাতে আমরা ওই দুই শয়তানকে একসাথে বেঁধে পরদিন ভোরের মধ্যেই তুলে দিয়েছিলাম দারোগার হেফাজতে। যদিও ঘনশ্যাম এতে আমাদের যথেষ্ট সাহায্য করেছিল। তারানাথ ঠিকই বলেছিল, পরদিনের সূর্যোদয় আর সেভাবে দেখা হয়নি আমাদের। কলকাতায় ফিরে আসবার পর রায়চৌধুরীর স্ত্রীকে সব জানানো হয় এবং তিনি আরো মর্মাহত হয়ে পড়েন স্বাভাবিকভাবেই। কয়েক মাস পরে একদিন তারানাথের বাড়িতে গিয়ে জানতে পারি হীরালালের গিন্নি এসেছিল একটি ছেলেকে নিয়ে। সে একটি অনাথ ছেলেকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছে। তার নামকরণ করিয়ে নিয়ে গেল আর আমায় দিয়ে গেল ওই দেখো খাম ভর্তি টাকা। অনেক জোড়াজুড়িতেও শুনল না। যাক, আর যাই হোক, যেটুকু বেঁচে আছে ওই সম্পত্তির তার তো একটা ওয়ারিশ রয়ে গেল। যার শেষ ভালো তার সব ভালো।